প্রিয় আলো, কেমন আছিস তুই? শুনলাম অনেক ভালো রেজাল্ট করেছিস ইয়ার ফাইনালে। আমি ঠিক এইটাই শুনতে চাইছিলাম, কারণ খারাপ রেজাল্ট নিয়ে আমি তোকে দেশে ঢুকতে দিচ্ছিলাম। শিবলুর কি খবর বলতো? কেয়া বলল তোরা নাকি চুটিয়ে প্রেম করছিস। শোন, প্রেম করিস আর যাই করিস, পড়াশোনাটা মন দিয়ে করিস বোন। অনেক বড় হতে হবে তোকে, ভুলে যাস না। বিতি, অবিতি, আরে তাড়াতাড়ি খায়া যা, আর ফরাত তো চলে আসবো। ফরহাদ আসলে একসাথে খাবো মা। গত এক মাসে কিন্তু অনেক কিছু হয়ে গেছে, শুনেছিস তো? আমার শাশুড়িকে সাপে কেটেছিল। সাপের কামড়ে কিছু হয়নি ওনার, কিন্তু প্রচন্ড শকড হয়েছিলেন উনি সেদিনের ঘটনায়। তারপর তো তোমাদের বাসর সাজিয়ে রেখেছে জয়িতা। তুমি এখন যাও ভাইয়া, আমরা তো আছি নাকি? বাসর হচ্ছে না। কেন? বিথি বলেছে এই অবস্থায় ও কিছুতেই আমাদের বাড়িতে আসবে না। যে মানুষটা একটু আগে বিথিকে মেরে ফেলার চেষ্টা করেছিল, তার জন্য তুই এখনো বিথিকে চিনতে পারিসনি পারিয়া। ও কেমন মানুষ তা এখনো তুই বুঝতেই পারিসনি। ওই পরিবারকে আমার কোনোদিনও বোঝা হবে না। এত ভালো হলে দুনিয়া চলে না। চলে পারিয়া, ভালো হলেও যে মাথা উঁচু করে টিকে থাকা যায়, সরকার পরিবার প্রতিদিন আমাদের এই শিক্ষাটা দিচ্ছে। ডক্টর সাহেব, সাপের কামড়টা অনেক ভয়াবহ ছিল, কিন্তু আপনারা খুব বুদ্ধিমানের মতো কাজটা করেছেন গামছাটা পেঁচিয়ে। আসলে আর একটু দেরি হলে হয়তো খারাপ কিছু হয়ে যেত। সমস্যাটা হয়েছে অন্য জায়গায়। মানে? সম্ভবত ওনার ব্রেন হ্যামারেজ হয়েছে। আমরা আরো নিশ্চিত হবার জন্য কিছু টেস্ট দিয়েছি। সম্ভবত সাপের ভয় থেকে এর সূত্রপাত। যাই হোক, আমি সময় মতো আপনাদেরকে সবকিছু জানাবো। জি। অনিমা আপুকে আমি আজকে পুলিশ ধরে নিয়ে গেছে। মা এরকম একটা কাজ করতে চাইছে, তুই আমাকে আগে জানাতে পারতে পারিয়া। তাহলে তো আমি আমার মায়ের আসল চেহারাটা সবার সামনে তুলে ধরতে পারতাম না ভাইয়া, আর আমার প্রতিশোধটাও এত মধুর হতো না। এর কিছুদিন পরে উনি অনেকটাই সুস্থ হয়ে ওঠেন, কিন্তু একটাই সমস্যা, আমার শাশুড়ি কিছুতেই মনে করতে পারছেন না যে উনি গত 1-2 বছর কি কি করেছেন। কি বিশ্বাস
হচ্ছে না ওনার কথা? উনি আমাদের সাথে যা করেছেন তারপর আসলেই ওনাকে বিশ্বাস করার কথা না, কিন্তু পরে ডাক্তাররাই বলেছেন যে এই রকম হওয়ার সম্ভাবনা একেবারে ফেলে দেওয়া যায় না। ব্রেন হ্যামারেজে এইরকম অনেকবারই হয়েছে অনেকের সাথে। যদি তাই হয়ে থাকে তাহলে উনি ওনার অন্যায় অপরাধের ব্যাপারে কিছুই জানে না, তাই ওনার শাস্তির প্রশ্নই ওঠে না। সেদিন আমাকে ফরহাদ নিয়ে গিয়েছিল ওনার সাথে দেখা করাতে। এসো মা, বিথি তোমাকে দেখতে এসছে। কে এসেছে? আমার স্ত্রী বিথি। কবে বিয়ে করলি তুই? এই তো কিছুদিন হলো আমাদের বিয়ে হয়েছে। আমাকে বললিও না তুই ফরহাদ, আর আমাকে না বলেই কেন লন্ডনে আসতে গেলি তোরা? আমার ক্যান্সার আছে জানিস না? এখন এখন আমি কি করি তোদের জন্য? মা, তুমি শুয়ে থাকো মা। তুমি এখন বাংলাদেশেই আছো, আর তোমার ক্যান্সারটাও বেশ কিছুদিন হলো সেরে গেছে। ও, সেই জন্য কি আমি কোনো বিদেশি নার্স আর ডাক্তার দেখতে পাচ্ছি না? কবে আসলাম আমি বাংলাদেশে? এরপর আর কি বলবো, মেনে তো নিতেই হবে, মা যেমনই হোক। মা তো মাই, কিন্তু তোকে আগে মা সম্পর্কে যা বললাম বাকিরা কেউই মেনে নিতে পারলো না বিষয়টা। সবাই ভাবলো অভিনয়। আরে সব হইল গিয়া অভিনয়। আরে নিজেরে বাঁচানোর লিগা এইরকম অভিনয় করতেছে, তুই বুঝতেছিস না কেন? ভীতি বড় ধুরন্ধর এই মহিলা। আমারও তাই মনে হয়। সেদিন তো তোকে খুনই করে ফেলতো যদি ওই পিস্তলে গুলি থাকতো। ওনার ঠিকানা হওয়া উচিত জেলখানায়, হসপিটাল থাকার যোগ্য উনি না। শেষ হয়েছে তোমাদের কথা? এত সহজে তো শেষ হতো না ওনার কথা। যা করছে উনি সব সময় আমার সাথে ওই বইয়েরও একটা কিছু, আমার আর সহ্য হয় নাই সব। মা তুমি একটু শান্ত হবে। ডাক্তাররাও যখন বলছে এমন কিছু হতে পারে, তাহলে তোমরা কেন সেটা উড়িয়ে দিচ্ছ? কারণ এই কাজ উনি আগেও করেছেন বেথি। তোমার মনে আছে যেদিন ফারিয়াকে পুলিশে ধরে নিয়ে গেল, উনি কি সেদিন বলেন তোমাকে মেয়ে হিসাবে মেনে নেওয়ার কথা? আর যখন ফরহাদ ভাইয়ের সামনে তোকে ছোট করতে চাইলো তখন উনি কি বলেছি? বলেছিলেন এমন কিছু আর হবে না। তারপর কি করলো? অনিমার অন্তরে লাগাই দিল তোর শেষ করে নিলে।
শুধু পড়ার লাগি করছে এই তিনজনের একেবারে উপযুক্ত শাস্তি দিছে দেলাইছে না। আর তুই কি করতেছস? তুই হারে শাস্তি থেকে মুক্তি দিয়ে লাইতেছস। বাবা, তুমি কিছু বলবে ওদের? বলতাম, তোর পক্ষ হয়ে আমি ওদের কিছু বলতাম, কিন্তু মারে উনি তোর জীবনটা শেষ করে দিতে চেয়েছিলেন। উনি যদি সুস্থ হয়ে থাকে আমি হয়তো কোনোদিন ওনাকে বিশ্বাস করতে পারবো না। শুধু আমার বাড়ি না, ফারহাদকেও অনেক কথা শুনতে হলো। আচ্ছা, আমি কি খুব হাসির কোনো কথা বলেছি ফারিয়া? মাকে এই অবস্থায় আমি অন্য কোথাও পাঠাতে পারবো না। মাকে তুমি এই বাড়িতে নিয়ে আসতে চাও? মা কি করবে তুমি এটা বুঝতে পারছো না ভাইয়া? প্রথমে আমার উপরে প্রতিশোধ নেবে, তারপর তোমার বউয়ের উপর। মায়ের মাথায় এইসব কোনো স্মৃতি নেই ফারিয়া। মায়ের কথা শুনে আমার তাই মনে হয়েছে। তোমার এরকম মনে হয়েছে কারণ আমাদের মা এরকম ছল চাতুরিতে যথেষ্ট পারদর্শী। আমার কিন্তু ফারিয়ার কথা ঠিকই মনে হচ্ছে। উনি যদি ছল চাতুরি করেন তাহলে কিন্তু আমাদের কাউকে ছাড়বেন না। আচ্ছা, তোরা কেউ কেন বুঝতে পারছিস না যে মা এখন আর বর্তমানে নেই? মা চলে গেছেন তার 2 বছর আগের স্মৃতিতে। হ্যাঁ, উনি চলে গেছেন 2 বছর আগের স্মৃতিতে, কিন্তু কি জানো ফরাদ, উনি মানুষ যেমন তেমনই থেকে গেছেন। এত সহজে না মানুষ বদলায় না। আর আমার ধারণা আজ হোক কাল হোক, হোক তা পরশু, উনি ওনার স্বরূপ ধারণ করবেনই। তাহলে সেদিনই না হয় মায়ের উপযুক্ত শাস্তির কথা ভাবা যাবে কাছে ভাই। আমি কালী মাকে নিয়ে আসবো এখানে, আর যখন মা এই বাড়িতে আসবে আমি শুধু তখনই বিথিকে বউ করে আনতে পারবো এই বাড়িতে। আপনার এই ভাইকে বোঝানোর চেষ্টা করেন কাছে ভাই। মা যখন তার আসল চেহারা দেখানো শুরু করবে না, তখন কিন্তু কেউ পালানোর সুযোগ পাবে না, না আপনি, না আমি, আর না ভাইয়া নিজে। মানুষের সাথে কত অদ্ভুত ঘটনা ঘটে, তাই না রে আলো? যেমন আমি কোনোদিন কল্পনাতেও ভাবিনি যে আমার বিয়ের দিন আমার দিকে পিস্তল তাক করবে আমারই হবু শাশুড়ি। কেন? কারণ ওনার ধনী জমিদারি রক্তের সাথে আমি বড্ড বেমানান। তবে আজ ফরহাদের সাথে বাড়িতে গিয়ে শাশুড়িকে দেখতে পাবো, এইটা ভেবে আমার ভালো লাগছে। সেদিন ভাগ্য আমাকে যেভাবে বাঁচিয়ে দিয়েছে, মনে হচ্ছে আজ ভাগ্যই আমাকে আমার শাশুড়ির আশীর্বাদ নিয়ে ওই বাড়িতে ঢোকার সুযোগ করে দিচ্ছে। আজ একটু পর আমার 25 বছরের জীবন যেখানে কাটিয়েছি সেখান থেকে বিদায় নিতে হবে। আমি জানি তোরও একই রকম খারাপ লেগেছিল আমাদেরকে রেখে যেতে। কি করে এত কষ্ট ভুলেছিলি আলো? তবে একটা ভালো দিক কি বলতো, আমি তোর মতো এত দূরে যাচ্ছি না। বিতি, ও বিতি,
কোন আনো তুই? আরে ফরাত তো চলে আসছে। আসছি মা। মা ডাকছে এই বাড়ি থেকে। এটাই আমার তোকে পাঠানো শেষ চিঠি। পরের চিঠি শ্বশুর বাড়ি থেকে দিব, তবে সেটাও আমার নিজের বাড়ি হবে নাকি? অনেক ভালোবাসি তোকে। ভালো থাকিস আলো। একটু মেজো। বিথি, বাবাজি আদর আপ্যায়নে যদি কমতে থাকে তাইলে কিছু মনে করে না। ও মায়া মায়া, ওই না দাঁড়ায় কি দেখতেছস? হ্যাঁ, আমার বাবাজির দিকে শরম পাইতেছস? বিয়েটা যে কি জরুরি বাবাজি, মানুষ বুঝতে চায় না। এই যে দেখো বিথি, বিয়ার পর আগে কেমন তেজিয়া ছিল, এখন একদম লাজুক লতাটা হয়ে গেছে। মোটেও এমন কিছু না মা। নিজের মেয়ের বিরুদ্ধে এরকম গুজব ছড়াতে তোমার একটুও খারাপ লাগে না? এই যে দেখছো বাবাজি, এখন সব আমার দোষ। হ্যাঁ, আচ্ছা তুমি দেখো বাবাজি, ওর গাল দুইটা লজ্জা একদম টমেটোর মতো লাল হয়ে গেছে না? মা কি হচ্ছে সব? আচ্ছা বাবাজি, আমি তাহলে খাবারগুলো টেবিলে দিয়ে দিতেছি, তোমরা ধীরে সুস্থে আসো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমি সত্যি ভাবিনি তুমি আজকে সত্যি বরের পোশাকটা পরে আসবে। মনের মিল আছে বলেই তো আমরা এক হয়েছিলাম নাকি? শোনো, মনের মিল থাকলে চিন্তাও মিলে যায়। তাই তো দেখছি। আচ্ছা মা ঠিক আছেন তো? মা বিশ্রাম নিচ্ছেন বিছানায়। আচ্ছা আমি আজকে ওখানে গেলে মার মাথায় আবার প্রেশার পড়বে না তো? প্রেশার যেন না পড়ে, এর জন্য তো তোমাকে আমি হসপিটালে নিয়ে গিয়েছিলাম। আর শোনো, জয়িতা কিন্তু আজ আবার নতুন করে বাসর সাজিয়েছে আমাদের জন্য। সব সময় মাথায় বাসরের চিন্তাই ঘুরে, তাই না? আরে সবসময় ঘুরে মানে? আমি আর কখন বললাম? তোমাদের ছেলেদের না আমি খুব ভালো করে চিনি। ও, খুব ভালো করে চেনো ছেলেদের। তার কয়টা ছেলের সাথে তোমার পরিচয় ছিল বলো তো? ও, জবাব দিয়ে এখন থেকেই তোমাকে দিতে হবে, তাই না? কি আশ্চর্য! আজ আমাকে আশ্চর্য লাগছে, কাল বলবে উদ্ভট লাগছে, আর পরশু কি শুরু করছিস আমার ছেলেটার সাথে? হ্যাঁ, সংসার শুরুর আগেই। এই যে বাবাজি, তুমি আবার কিছু মনে করো না ওর কথায়। আরে বাপের মতন সবকিছু পাইলে কি হয়েছে, মেজাজটা পাইছে মার মতো, এই জন্য এই অবস্থা। মা তুমি আমাকে দোষ দিচ্ছ। কি মনে করে? আমার ছেলেটারে তুই এতক্ষণ না খাওয়া কথা শোনাইতেছ সেখানে দাঁড়ায় দাঁড়ায়, যা যা সেখানে নিয়ে যা খাইতে যা বাবাজি। এই যে জনাব, চলুন আমার সাথে। প্লিজ চলুন। যাই। যা বাবাজি। ও কথা, ও মানে তুমি আমার ছেলেটারে মেয়েটারে সুখ শান্তিতে সংসার করার তৌফিক দান করো। জয়ী, মামি ঘুম আসছে না? আর একটু বস না মা তুই আমার পাশে। ওহ, তোর মা একবারও ফোন করে আমার খবর নিল না। তোমার যে অবস্থা, এই অবস্থা তোমাকে ফোন দিবে? আমাকে দিয়েছিল, বললো যে তুমি কেমন আছো। আমি বুঝি,
রাগ করে আছে তোর মা আমার উপর। না না, রাগ কেন করবে? এই যে ফরহাদটা কোথাকার কোন মেয়ের সাথে সম্পর্ক করলো, অথচ আমিও অনেক আগেই তোর মাকে কথা দিয়েছিলাম ফরহাদের সাথে তোর বিয়েটা করাবো। এসব নিয়ে আর ভেবো না তো মামি, বিয়ে তো হয়ে গেছে, এসব নিয়ে আর কেন ভাবছো? তুমি ঘুমাও তো মামি। আচ্ছা জয়ী, আমাকে একটা কথা বলবি? বলো না। আমি কি খারাপ কোনো কাজ করেছি মাঝখানে? মানে যেই সময়টা স্মৃতি আমার মাথায় নেই, ফরহাদ ফারিয়া কেউ আমার সাথে ভালো মতো কথা বলছে না, ওদের সবার চেহারায় একটা বিষণ্ণতা। বল না, খারাপ কিছু করেছি আমি? থাক না মামি এসব কথা, বল না আমাকে। আমি ভালো খারাপ কিছুই বলবো না মামি, তবে এটা বলবো তুমি যেটা করেছো সেটা ভুল ভাবার মতোই। আর সেজন্যই যখন তুমি ভুলে যাবার সুযোগ পাচ্ছ, সেটা তোমার জন্য আর সবার জন্যই ভালো হচ্ছে। কি করেছিলাম আমি? মামি প্লিজ, আজ তোমার নতুন বউ প্রথম বাড়িতে আসছে। আজকে পুরাতনকে ভুলে গিয়ে নতুনকে গ্রহণ করার দিন, খুশির দিন। তুমি সেটাই করবে মামি, বিথিকে এই বাড়ির বউ হিসেবে মেনে নেবে। এত করে যখন বলছিস, মেনে তো নিতেই হবে। এখন ঘুমাও তো দেখি মামি, ঘুমাও, শো। ওরা আসলে আমি তোমাকে নিয়ে যাব। চোখ বন্ধ করো। আর ওই জিনিসটাই অনেক মজা ছিল, তাই না? কি রে রাহাত, তোরা কখন এলি? মা বললেন তোরা নাকি নাচের স্কুলে গিয়েছিস। রানুপা, তোর নাচের স্কুলের কি খবর? খুবই ভালো, শুরু করার জন্য অলরেডি 10 জনের মতো স্টুডেন্ট পেয়ে গেছি। আর কিছু স্টুডেন্ট পেলে চাকরি ছেড়ে দিয়ে স্কুলের ম্যানেজারগিরি করবো। ইস, তোমার পজিশন এখন বাবার, ওই পজিশন এখন আর তোমার নেই। তাহলে আর কি করার, চাকরি করে খেতে হবে। হয়েছে তোমার ভাবনা। আচ্ছা ভালো কথা, তোরা এখনো রেডি হসনি কেন? আমাদের না একসাথে বের হওয়ার কথা। হ্যাঁ, আমরা তো ভাবছিলাম এখনই বেরোবো। কোনো সমস্যা? না মানে আমরা আসলে ভাবছিলাম যে আর কয়েকটা দিন পরে যদি ওখানে যে ওঠা যায়। কেন? না মানে আন্টি মাত্র হসপিটাল থেকে বাসায় ফিরলো, এখনই যদি আমাদেরকে ওখানে দেখে। সেটা আমি মাকে বুঝিয়ে বলবো, ওকে? এতদিন বলিনি, আসলে মায়ের মনের উপর প্রেশার পড়ুক এটা আমি চাইছিলাম না, ডাক্তারেরও বারণ ছিল। না মানে আসলে তো আন্টি শুধু কারণ না। আর কি কারণ? আপা বোধহয় পারিয়ার কথা বলছে। আমি বুঝতে পেরেছি, কিন্তু রানু তুমি তো দেখেছো পারিয়া বিথির বিয়েতে কি করেছে। প্রতিশোধ নিয়েছে আন্টির উপর, কিন্তু আমাদের উপর তো সেটা এখন নেয়নি, আর নেবেও না। আমি গত 1 মাস ধরে ফারিয়াকে দেখছি, ও আসলে বদলে গেছে। না ফরহাদ, বদলে যাবার মানুষ পারিয়া না। যেটাই হোক দুলা ভাই, তোমরা তো আমাকে কথা দিয়েছিলে যে যে বাধাই আসুক না কেন আমরা সেটা একসাথে মোকাবেলা করব। তিথি, তখন সমীকরণে পারিয়া ছিল না। সমীকরণ যাই থাকুক রানু, আজ যত করে ওই বাড়িতে যাইতে হবে। কারণ ওইখানে তোরা নিজের অধিকার আদায় করতে যাইতেছিস। আর কেউ ভয় দেখাবো দেখা নিজের অধিকার থেকে তো দূরে সরা যাবে না, এই জন্য যাবি না। বাবা জিরা মিষ্টি খাও। মায়ের সাথে কিন্তু আমিও একমত। একমত আমিও, কারণ মা ঠিক কথাই বলেছে আপা। ঠিক আছে তাহলে আমরা একসাথে যাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে দেরি কেন? বেলা থাকতে থাকতে একসাথে যাও। ইস,
আমাদের বিদায় দিতে পারলে মনে হয় তুমি খুশি মা। খুশি, 100 বার খুশি। আরে উপযুক্ত ছেলের হাতে মেয়ে বুঝাই দেওয়া, এর মতন খুশি এখন তুই বুঝবি না যতদিন পর্যন্ত নিজে মা না হবি। তা কোনো খবর টবর আছে নাকি বাচ্চা কাচ্চার রানু? রাহাত চলো তো, মা এখানে আর আমাদেরকে থাকতে দিচ্ছে না, এসো। মা, বাবা এখনো বাইরে নাকি? আজকে সারাদিন দেখলাম না। দেখবি কি করে, আজকে তার চোখের মনি তার থেকে আর দূরে সরে যেতেছে, সেই জন্য তার মন খারাপ, ঘরে গিয়ে বসে আছে। বিথি, যাও দেখা করে এসো। বাবা আসো, মিষ্টি টাকা, মিষ্টি মুখ কইরা বাড়ির থেকে বাইরে দিতে হয়। এইটা রানু আপার রাহাত ভাইয়ের বিয়ের দিনের ছবি। এইটা বিথি আপার হলুদের ছবি। আর এটা ঝর্ণা আপার অনুষ্ঠানের। কি দেখছো তোমরা? আপা, তোর সব ছবিগুলো আমি একটা ফোল্ডারে রেখেছিলাম, সেখান থেকেই বাবাকে দেখাচ্ছি। বাবাকে বল যে তার মেয়ে তো এখনো জীবিত আছে, তার সামনেই আছে, এখনো তো কোথাও যায়নি, তাহলে এখনই কেন এসব ছবি দেখতে হবে? বাবা, আপা বলছে যে ওকে বলে দে যেটা দুদিন বাদে করতে হবে সেটার প্রস্তুতি আগে ভাগে নেওয়াই ভালো। আপা, বাবা বলছে বাবাকে বল আমি কিন্তু এখান থেকে এক দৌড়ে চলে যাব। ওকে বলে দে কি আর যাবে যে এটা মাইকিং করে প্রচার করে কারো কারো কষ্ট দ্বিগুণ করতে হবে না। আপা কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছে বাবা, মানে আর এটা আমি ভালো করে জানি, তোর ব্যাখ্যা করতে হবে না। কেয়া, বাবাকে বল যে সকাল থেকে একটা গিফট বিছানার উপরে পড়ে আছে, বাবা কেন সেটা এখনো দেখলো না? বাবা ওকে বলে দে জীবনে আমি একবারই উপহার পেয়ে খুশি হয়েছিলাম, এরপরে কোনো উপহারের প্রতি কোনো আগ্রহ আমার নেই। কেয়া, বাবাকে জিজ্ঞেস কর সেই উপহারটা কি। বাবা, আপা জানতে চাইছিল সেই উপহারটা হলো সরকার পরিবারের মেজো মেয়ে। বিথি সরকার। এর চেয়ে ভালো উপহার আমি জীবনে কখনো পাইনি, কেউ আমাকে দেয়ও নি। এটা কিন্তু ঠিক না বাবা। কি ঠিক না? এই যে এভাবে মায়া বাড়াচ্ছে, এভাবে মায়া বাড়ালে আমি কিভাবে বাড়ি ছেড়ে যাব? ছেড়ে দে, ওর হাতকে তুই ছেড়ে দে। সব বিয়েতে কিচ্ছু না, এসব সমাজের একটা বাধা ধরা নিয়ম আর কি। সে নিয়ম ভেঙেছো বলেই তুমি তোমার জীবনে সেরা উপহারটা পেয়েছো, এটা কিন্তু ভুলে যেও না। হ্যাঁ, অবশ্য ভুল বলিস।
নাও খুলো এটা। কি এটা তুই কর। চোখ বন্ধ করো। চোখ বন্ধ করো। এ কি রে, আমার তো ফোন আছে। স্মার্টফোন তো নেই বাবা, এটাতে তুমি আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবে। তাহলে বাবাকে বেশি দেখতে আসবি না, তাই তো? এটা কেমন কথা বাবা? তুই উপহার দিয়েছিস, আমি খুব যত্ন করে এই উপহারটা তুলে রাখবো, কিন্তু এই চারকোনা বাক্সের মধ্যে যে আমি তোকে দেখতে চাই না মা। আমি তোকে সকাল বিকাল দেখতে চাই। তুমি চাইলেই আমি আসবো বাবা। তাই তুই আসবি বললে কি আর নতুন বাড়ির লোকেরা তোকে আসতে দেবে রে মা? তুমি দেখো বাবা, আমি ঠিক ওদের মানিয়ে তোমার কাছে চলে আসবো। না 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 না, আমি তো তোর দূরে যাওয়ার কষ্ট থেকে কথাটা বলেছি, তুই তুই ওটা ধরে নিস না। তুই তো সুযোগ সুবিধা মতন আমাদের এসে দেখে যাবি, আর আমরাও তো যাবো সেখানে। আমার দুই ছেলের বাড়ি ওটা, তবু কেন যে মন ভাবতে চায় না বুঝতে পারি না। লিলি, লিলি, আরে উঠোস না কেন? কত বেলা হয়ে গেছে, হ্যাঁ? এখনো ঘুমাস? লিলি, ওয়াসিম, আয় ওয়াসিম, আরে বাড়ির ব্যাগ তো। কি সমস্যা কি মা তোমার? কিছুক্ষণ পর পর কেউ না কেউ এসে দরজা ধাক্কায়। এই বাড়িতে আমাদের প্রাইভেসি বলে কি কিছু একটা আছে? প্রাইভেসি? হ্যাঁ হ্যাঁ, এই বাড়িতে তোমার প্রাইভেসি চলবে না। যখন ওয়াসিম তোমার 2000 স্কয়ার ফিট আলিশান বাড়ি বানাই দিব, হেনে গুয়ে চিত্তরে ঘুমায়ও, হেনে প্রাইভেসি চলবো, হেন চলতো না। তা কেন চলবে? তোমার বড় মেয়ে আর মেজো মেয়ে তারাই তো পাবে সব সুবিধা, আর বাকিদের তো তুমি পুরাই পাইছি। তোমার বাপেরে কইছি নদীতে বাইসা যাইতেছিল, জাল ফালাও আর একটা করে উড়াই আনো। এই ব্যাগ দিয়ে উড়াই আনছে জাল। আহ মা, তুমি কি আমার নাক কাটাবে নাকি? নাক আসেনি তোর? হ্যাঁ, এত আগে কেটে নিছস, কেন তো আমার নাকটা কাটা যাবো কে? তুই যদি আমি নিচে নিয়ে রানোয়ার ভিতরে বিদায় না দেস, হ্যাঁ? এখন না না, এখন সম্ভব না। সম্ভব না? কে রে, কে রে সম্ভব না? কি অসাধ্য সাধন করতেছে দুজন মিল্লা ঘরের মধ্যে বই বই, হ্যাঁ? আহ মা, বললাম তো এখন পারবো না। আচ্ছা চট্ট দরজা খোলা। ওয়াসিম, মা, বাবাজি, তুমি আবার আসতে গেলা কেন? ভালো আছেন ফরাদ ভাইয়া? এই ভাইয়া কি দুলা ভাই কো? না না, ঠিক আছে, অসুবিধা নেই, আমি ভালো আছি। আচ্ছা লিলি, ওয়াসিম আছে ভেতরে? না, ও তো একটু বাইরে। লিলি, লিলি, ও মনে হয় ভেতরেই আছে। লিলি, আরে ফরাদ ভাই, মা কোনো সমস্যা? না, কোনো সমস্যা না, নিচে আসো। বিতি আর রানু চলে যাবো, তাকে বিদায় দিবা, আসো। আমি পারবো না। ঠিক আছে, আমি নিচে যাচ্ছি। থাক, লাগবে না। ভাইয়া, টাকা লাগবে না। টাকা দিচ্ছি না, এটা নেই। এটা কি? এরা লোক খুঁজছে চাকরির জন্য, আর তোর যা কোয়ালিটি, তুই ওদের সাথে একটু যোগাযোগ করিস, আমার ধারণা হয়ে যাবে। ওহ দুলা ভাই, ইউ আর গ্রেট। তা স্যালারি কত? আর শোন ওয়াসিম, আমার পরিচয় দেওয়ার দরকার নেই, ওরা যে ধরনের কোয়ালিটি চায় তোর হয়ে যাবে, তুই তোর মতো করে চেষ্টা করিস। মা চলো। তোরা নিচে
দেখলে কি ভাবটা দেখালো, যেন যেন দয়া করছে আমাদের উপর। লিলি, ফরহাদ আমার ভাই। আমি জানি তো সে তোমার কেমন ভাই। এখন চলো নিচে চলো। প্রশ্নই আসে না। আর ওয়াসিম, তুমি কবে নিজের দামটা বুঝবে বলো তো? চলো ঘরে চলো। কাছে ভাই, হ্যাঁ, কেমন হলো আমার সাজানো বাসর? জয়িতা, তুমি তো আমাকে নস্টালজিয়ায় ফেলে দিলে গো। মানে? আমার আর অনিমার বাসর ঠিক এরকমই সাজানো হয়েছিল। সরি। না না, সরি টরি হওয়ার কিচ্ছু নেই। এখন শুধু আশা করো যে আমার আর অনিমার সংসারের মতো যেন ফরাদ বিথির না হয়। অনিমাপুর কোনো খবর আছে? হ্যাঁ আছে। সপ্তাহে একদিন ফোন করার সুযোগ পায়, সেটা আমাকেই করে, আর আমি রিসিভ করি না। রিসিভ করেন না মানে? ওকে আমি অনেক সুযোগ দিয়েছি জানো জয়িতা। একজন হাজবেন্ডের যতটুকু সুযোগ দেওয়া উচিত তার চেয়ে অনেক বেশি দিয়েছি, কিন্তু প্রতিবার এই সুযোগকে কাজে লাগিয়ে ওরা আরো খারাপ কাজে লিপ্ত হয়েছে। যাকে দুবন জেল খাটুক, এখন পাপ করেছে, শাস্তি তো পেতেই হবে, এটাই তো প্রকৃতির নিয়ম নাকি? তাই নাকি? আরে মামি, তুমি আবার উঠতে গেলে কেন? ফুলের গন্ধে তো টেকা যাচ্ছে না, ঘুমাই কি করে? ও যেন কে জয়ী? মামি, কাইসের ভাই অনিমাপুর। কোন অনিমা? আপনি চিনবেন না? আপনার সাথে খুব সখ্যতা ছিল। সে এখন অন্য এক জায়গায় আছে মামি। জেলে আছে? এই ছেলে তো একটু আগে তাই বললো। আমার সাথে সখ্যতা ছিল, এখন জেলে আছে। আচ্ছা, ওর সাথে কি আমিও কোনো? মামি, আর কোনো কথা না। ডাক্তার কি বলেছে? তোমার মনের উপর চাপ না নিতে। এখন চলো, তুমি চা খাবে। চলো তো, চলো চলো। সত্যি কি অনিমাকে মনে পড়ছে না আন্টি? নাকি এ সবকিছুই আপনার নিখুঁত অভিনয় কলা? আমি তো দেখছি যে বিথির সামনে আচ্ছা বিপদ। মা, কি হলো তোমার? এমন তো না যে ওরা আর আসবে না এই বাড়িতে। আরে হেঁটে গেলেও তো মাত্র আধা ঘন্টা লাগে। এসো তো। আমার এই বাড়িটা কেমন শূন্য শূন্য লাগে রে, সারা মরুভূমির মতো। আমার মনে হইতেছে আমার আমার সাইডটা বলা ফাটে ওই বাড়িতে ফাটাই দিছি। নতুন একজন আমদানি হয়েছে তোমার, সে অবশ্য এই বাড়িতে কম থাকে, থাকে ওই ঘরের মধ্যে সারাদিন। এমন করে কইস না তো। যাবো কদিন পর পর চাকরি খুঁজে দিতেছে ওয়াসিম। ভুল করছে। ওরকম একটা মানুষ কিভাবে যে সিনেমার নায়ক হয়েছে আমি সেটাই ভাবছি। তুই চুপ কর, যা মর্জিনার মারে গিয়ে ক আমার ভালো করে আদা দিয়ে এক কাপ চা দিতে। মা, তুমি মর্জিনার মাকে আপাদের সাথে ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছো, সেটা ভুলে গেলে? ও তাই তো। আচ্ছা, আমি যাইতেছি। আমি করে আনছি। জীবনে কোনোদিন চুলার পাড়ে গেছিস তুই? যায়নি বলে কি কখনো যাবে না নাকি? এরপর বাঙালি মেয়েদের
তোলার পরে না গিয়ে উপায় আছে? চা বা আমার জন্য এক কাপ ভালো করে চা বানিয়ে নিয়ে আয়। আবার আগুন লাগায় পুরাই দিস না আমার বাড়িটা, সাবধানে। পুড়ে গেলেই ভালো, তাহলে আমিও আপাদের সাথে গিয়ে ওই বাড়িতে থাকতে পারি। সব কান্না শেষ করে ফেলো না সালমা বেগম। 5-5টা মেয়ে আমাদের, অনেক অনেক কাঁদাবে ওরা আমাদের। আর কেমনে কান্দাইবো, তিনটার তো কাম হয়েই গেছে গা। আমি বিয়ের কথা বলছি না, বলছি ওরা যখন সবাই এই বাড়ি ছেড়ে চলে যাবে তখন ওদেরকে নিয়ে ভাবা আর লুকিয়ে লুকিয়ে কাঁদা ছাড়া কিছুই করার থাকবে না আমাদের। কই রে বানু ইতি কই তোরা তোরা বিদায় দিতে আইলাম। ইয়ো বায়ু তুমি ঠাড়া বড় লাহান রস করে। আচ্ছা, আপনার কি কোনো বুদ্ধি শুধু নাই কাপা? কি রে কি হইছে? রে আমনে আমনটার মুখ টিকা বুঝাছেন না কি হইছে? তারা ব্যাগটা চলে গেছে গা। গেছে গা মানে আমারটা না কইয়া ওই যাই আপনারে কয়ে যাওয়ার কি হইছে? আপনারে কেক কাশি না শুনে নিতে এরার লিগা ভালো, রাত্রে ভালো ঘুম হইব। ওহো, তাইলে তো একটা বড় সমস্যা হয়ে গেল। কি সমস্যা? সবুর করো কইতাছি। আল্লাহ, এই যে সালমা বিবি এই দুইটা তামের ফকির টেনতে পড়াইয়া আনছিলাম, এটা তো দেওয়া হইল না। ভাবিস তার লিগা? আরে তোমার লাগি না মনে করছিলাম যে মাইয়া দুইটাই শ্বশুর বাড়ি যাওয়ার আগে তারা ফিন্দাই দেই। তাবিজ পড়তে হবে কেন সেটাই তো বুঝতে পারছি না। আয়ু তোমার বড় মাইয়ারা হাতে নিয়ে হে বাড়িতে পাইবো কারে বাড়ি আরে, আর ভাইজা মাইয়া পাইবো কারে? সে মহিলা নাকি 1 মাস আগে বিতির মাথা পিস্তল তাক করছেন। তাবিজ ছাড়া তারা রক্ষা করবো কি বাবা? ওরা ওদের বুদ্ধি খাটিয়েই ওই বাড়িতে টিকে থাকবে। বুদ্ধি থাকাটা তোমার এই তাবিজের থেকে অনেক জরুরি। ঠিক আছে, বিয়ান করা পরে যেন আবার কইও না যে আমি আমার বাইজিকে বাঁচাইতে চাই নাই। ভালো হয়েছে একটা আমি আমার কবির আব্বুর গলাত পরাই দিয়াম যেন কেউ নজর না লাগে। আরেকটা আরে আপা, একজনের তাবিজ আবার অন্যজনের কাছে লাগবো নাকি? কাইলা সহলে যখন আমি যাও তখন আমি হেরারে পড়াই দিয়া। গেলে একলা যাইও না কইলাম, মানে ওর লগে লয়ে যাইও। দোয়া করো আজকে রাতটা যেন সই সালামতে ভালাই ভালাই কাটে। তা আমি হলো জায়গা তো ভাই। তুমি কালকে কোথাও যাচ্ছ না সালমা বেগম। আমি মেয়েদেরকে পড়াশোনা শিখিয়েছি কি তাবিজ পড়ে থাকার জন্য? সবখানে পড়াশোনার বাহাদুরি দেখায় না জামান মাস্টার। কি এমন উদ্ধার করছো? লেখাপড়া শিক্ষা আর শিখায়া কথা তো ব্যাগটা আমারে শুনতে হয় নাকি? চুপ করে থাকলে ভালো লাগে। কোথায় কায়সার ভাই? এখনো আসছে না কেন? কায়সার ভাই, এভাবে কি দেখছিস? তুই এখানে এভাবে কেন? পৃথিবীতে কি শুধু জয়িতারাই বদলাবে? ফারিয়ারা সেই সুযোগ পাবে না? না না, তা কেন? জয়িতা ওরা চলে এসেছে। কি ব্যাপার তুমি এখানে?
আমাদের বাড়িতে তোমাকে স্বাগতম ভাবি। আমি অনেক খুশি হয়েছি ফারিয়া, তুমি আমাকে ভাবি বলে ডাকছো। আর তার থেকেও বেশি খুশি হয়েছি কারণ তুমি আমাকে ওয়েলকাম করার জন্য এখানে দাঁড়িয়েছো। তুমি আমার সুইট ভাবি, তোমাকে ওয়েলকাম জানাবো না তো কি আমার এই অকৃতজ্ঞ ভাইটাকে ওয়েলকাম জানাবো? অকৃতজ্ঞ কেন বলছো? অকৃতজ্ঞ না, আমাকে ছাড়া কিভাবে গেল তোমাকে আনতে? ওহো, এই কথা। তা ভাইয়া, তুমি মুখটা প্যাঁচার মতো করে রেখেছো কেন? তোমাকে ফুল ছিটাইনি বলে? আমরা তাহলে ভিতরে যাই কাছে ভাই? হ্যাঁ হ্যাঁ, যাও না। কি ব্যাপার, রাহাতকে দেখছি না? মানে রাহাত রানু আমার জন্য শেষ মুহূর্তে আবার প্ল্যান চেঞ্জ করেনি তো? অতটা জরুরি মানুষ বলে তোকে ওরা ভাবে না বলে আমার ধারণা। আমার ধারণাটা না ভাইয়া তোমার থেকে একদমই আলাদা। তা কোথায় ওরা কাইসে ভাই? ওদের গাড়িটা আসলে যে ইয়ে আছে না, চরপাড়া মোড়ে জ্যামে আটকে ছিল, আসছে। জয়ী, মা কোথায়? নিজের ঘরেই আছে, অনেক কষ্টে পাঠিয়েছি। সে নাকি এখানে দাঁড়িয়ে বউ দেখবে। তাড়াতাড়ি চলো, না হয় এখানে চলে আসবে। ওই তো আপার আসলো বোধহয়। তুই ওদের নিয়ে যা, আমি একাই না হয় ফুল দিব রাহাত আর রানুকে। আচ্ছা শোনো, আমি না হয় দিচ্ছি, যাও ওদের নিয়ে ভিতরে যাও। কি ব্যাপার, হাসছো যে? খুব আনন্দ হচ্ছে। এই মরা বাড়িটা আজকের পর থেকে জমজমাট থাকবে এই ভেবেই।